আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। আমার স্বামী প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ের 5 মাস আগেই তাদের ডিভোর্স হয়েছে। তাদের ডিভোর্স কেন হয়েছে, কি কারণে হয়েছে সেটা কেউ জানে না। আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম, কোনো লাভ হয়নি। তিনিও কিছু জানেন না। আমার বিয়ে হয়েছে 1 মাস আগে। এই 1 মাসে আমার যা মনে হয়েছে, আমার স্বামী এখনও তার প্রথম স্ত্রীকে ভুলতে পারেনি। এখনও তিনি তার প্রথম স্ত্রীকে ভালোবাসেন। তার প্রথম স্ত্রীর নাম ছিল তুলি। রাতোরাত তুলি টানা 2 বছর প্রেমের পর বিয়ে করেন। তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো। পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের পর তুলিকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে। আমার শ্বশুর শাশুড়ি কোনো উপায় না পেয়ে তাদের মেনে নেন। শত হলেও তাদের একমাত্র ছেলে। একমাত্র ছেলেকে তো ফেলে দিতে পারেন না। তাদের বিবাহিত জীবন ছিল 2 বছর। যে 2টা বছর তুলি এ বাড়িতে ছিল, সবকিছুই স্বাভাবিক ছিল। রাতুল আর তুলির মধ্যে নাকি ঝগড়াও হতো না। তারা দুজন সবসময় হাসি খুশি থাকতেন। দুজন দুজনকে সবসময় সঙ্গ দিতেন। কিন্তু হঠাৎ করেই কি হয়ে গেল কেউ জানে না। তুলি চলে গেল তার বাবার বাড়িতে। তার কিছুদিন পরে ডিভোর্স হয়ে গেল। এইসব কিছুই আমার শোনা কথা। আমার শাশুড়ি বলেছেন, নিজের মা কোনোদিন সন্তানের সম্পর্কে খারাপ কিছু বলবে না। তাই আমি রাতুলের দোষ সম্পর্কের এক ভাবির কাছে এটা নিয়ে জানতে চাওয়াতে তিনি বলেন যে রাতুলের সামনে তুলির সাথে রাতুলের মা ভালো ব্যবহার করলেও রাতুলের অগোচলে তুলির সাথে সবসময় খারাপ ব্যবহার করত। যা সহ্য করতে না পেরে তুলি বাবার বাড়িতে চলে গিয়েছিল। আর তুলির মা বাবা তাদের বিয়েটা মেনে নিয়েছিল না। তাই তারা এই সুযোগ কাজে লাগিয়ে তুলিকে বাধ্য করে রাতুলকে ডিভোর্স দিতে। রাতুল মাঝে মাঝে ঘুমের ঘরে তুলি তুলি বলে নিজে নিজেই বিড়বিড় করে। রাতুলের বউকে ঠিক বাঁ পাশটাতে এখনো তুলি নামে ট্যাটু করা আছে। তাদের বিয়ের কিছুদিন পর তুলির জন্মদিনে তুলিকে সারপ্রাইজ দিতে রাতুল ট্যাটু করেছিল। এখনো সেটা সেভাবেই রয়ে গেছে। আমি খুব গরিব পরিবারের মেয়ে। দিন এনে দিন খাই এমন অবস্থা। কোনো ভাই নেই, 3 বোন। বাবা মার 3 বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের। আমি বড় মেয়ে। রাতুলের মতো এত বড় পরিবার থেকে যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসে, বাবা সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছেন। আমাকে বা মাকে কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। এত বড় পরিবারে আমি বউ হয়ে যাব, এটাই তো আমার ভাগ্য। বিয়েতে আমার বাবাকে 1 পয়সাও খরচ করতে হয়নি। সবকিছুই রাতুলের পরিবার থেকে দিয়েছেন। আমাকে দামি দামি শাড়ি গহনা দিয়ে তারাই সাজিয়ে বউ করে এনেছেন। আমার বাবাকে 1 লক্ষ টাকাও দিয়েছেন। ছোটবেলা থেকে শুনে এসেছি, মেয়ের বিয়েতে মেয়ের বাবাকে ছেলেপক্ষকে যৌতুক দিতে হয়। কিন্তু আমার বিয়েতে সবই হলো উল্টা। মেয়ের বাবাই ছেলে পক্ষ থেকে যৌতুক পেল। রাতুল যদি আমাকে কোনোদিন ভালো না বাসে, তবুও আমার এখানেই থাকতে হবে। কারণ আমার যাবার কোনো জায়গা নেই। বাবার কাছে গেলে বাবা বলবেন, আমি কেন চলে এলাম? ভালোবাসা তো গরিবের জন্য না। আমাকে দুমুঠো খেতে দিচ্ছে, ঠিকঠাকভাবে থাকতে দিচ্ছে, এটাই তো বেশি। আবার ভালোবাসা, ভালোবাসা হচ্ছে বড়লোকের জিনিস। আমি প্রায় প্রতিদিন এইসব কথা ভাবি। সারাদিন করার মতো কোনো কাজ নেই তো, তাই কাজ থাকবেই বা কি করে? বাড়িতে কাজ করার জন্য 3 জন বউ আছে। আমাকে কোনো কিছু করতেই হয় না। আমার নিজের চাটাও বউ আসে দিয়ে যায়। রাত 2টা বাজে, এখনও রাতুল বাড়িতে ফিরিনি। আমি অনেকবার কল দিয়েছি, রিসিভ করছে না। আমার ফোন সে কখনো রিসিভ করেন না। প্রথম যেদিন কল দিয়েছিলাম সেদিন শুধু রিসিভ করেছে। তারপর থেকে আর আমার কল রিসিভ করেন না। একদিন অনেক সাহস জুগিয়ে জিজ্ঞাসা করেছিলাম, আমার কল কেন রিসিভ করে না? উনি বললেন, আমাকে কখনো কল দিবে না। আমার যখন প্রয়োজন আমি নিজেই তোমাকে কল করে নিব। আমি চুপ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। বিয়ের পর থেকে এই পর্যন্ত কতগুলো দিন চলে গেছে, কখনো আমাকে উনি কল দেননি। আমার মনে হয় কোনোদিন দিবেও না। যাই হোক, এখন এসব ভাবার সময় নেই। আমার শাশুড়ি মায়ের ঘরে গেলাম। তারা এখনো ঘুমাননি। শ্বশুর শাশুড়ি টিভিতে হিন্দি মুভি দেখছে আর দুজনে গল্প করছে। মনটা খুব খারাপ হলো। রাতুলের সাথে আমি কোনোদিন এইভাবে গল্প করতে পারবো না। খুব ইচ্ছে করে রাতুলের সাথে কথা বলতে। কত কথা মনের ভিতর ঘুরপাক খায় রাতুলকে বলবো বলে, কিন্তু বলার মতো সাহস হয়ে ওঠে না। আমি ঘরে ঢুকতে শাশুড়িকে বললাম, মা, একটু আপনার ছেলেকে কল দেন। এখনো উনি বাড়িতে ফিরেনি। শ্বশুর শাশুড়ি আমার দিকে তাকালো। দুজনে একই সাথে প্রশ্ন করে উঠল, এখনো ফেরেনি? আমি বললাম, না। শাশুড়ি বললেন, কি বলো? রাতুল তো কখনো এত রাত করে না। সবসময় 10টা 11টার মধ্যে বাড়িতে ফিরে আসে। কোনো কাজে আটকে গেলে কল করে বলে দেয়। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কল দেয়নি? আমি মাথা নিচু করে বললাম, না মা, আমাকে কল দেয়নি। শ্বশুর বললেন, আমি কল দিচ্ছি, দেখছি কি হয়েছে। শ্বশুর মোবাইল হাতে নিয়ে কল দিল, কিন্তু কল যাচ্ছে না। মোবাইল বন্ধ বলছে।
কয়েকবার কল দিল কিন্তু প্রতিবারই সেম, মোবাইল বন্ধ। সারা রাত আমরা কেউ টেনশনে ঘুমাতে পারলাম না। সকাল 6টায় রাতুল বাড়িতে ফিরলেন। রাতুল বাড়িতে আসা মাত্রই আমার শাশুড়ি রাতুলকে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলি? তুলির বাসায়। তুলির বাসায়? কেন তুলির বাসায় কেন? কি হয়েছে? কিছু কাজ ছিল, তাই যেতে হয়েছে। তুলির সাথে তো সব শেষ, তাহলে তুলির বাসায় কেন? কি কাজ ছিল ওর সাথে? ওই মেয়ের সাথে তো কোনো কাজ থাকার কথা না। মা, আমাকে বিরক্ত করো না, আমি সারা রাত ঘুমাইনি। শাশুড়ি মার কথা বাড়ালেন না। রাতুল নিজের ঘরে চলে গেল। জানি না কেন যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, খুব কাঁদতে ইচ্ছে করছে। আমি তো আগে থেকেই জানি রাতুল এখনো তুলিকে ভালোবাসে, তাহলে আমার কেন এখন এত কষ্ট হচ্ছে? যার সাথে সে 2টা বছর একসাথে সংসার করেছে, তার সাথে না হয়ে একটু দেখাই করতে গিয়েছে। এতে আমার এত কষ্ট হচ্ছে কেন জানি না। কথায় আছে না, মানুষ সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। সে যেই হোক না কেন, মনে হয় সেটাই আমার ভিতর ঘটছে। আমিও চাই না রাতুলকে কারোর সাথে শেয়ার করতে। সে রাতুলের প্রথম স্ত্রী হোক তবুও না। রাতুলকে শুধু আমি ভালোবাসতে চাই, শুধু আমার কাছে রাখতে চাই ওকে। কিন্তু আমার তো এমন হলে হবে না। আমাকে সব কিছু মেনে নিতে হবে, কোনো কিছুতে কষ্ট পাওয়া যাবে না। হাসি মুখে থাকতে হবে সব সময়। আমার তো রাগ করে কষ্ট পেয়ে কোথাও যাবার জায়গা নেই। আমি যে গরিবের মেয়ে। দুপুর পর্যন্ত রাতুল ঘুমালো। মোবাইলের কলের শব্দে রাতুলের ঘুম ভেঙে গেল। কলটা আসার সাথে সাথেই রাতুল কোনোরকম রেডি হয়ে আবার বের হয়ে গেল। খেয়েও বের হয়নি। আমার কেন যেন মনে হচ্ছে রাতুল এখনও তুলির সাথে দেখা করতে গিয়েছে। কেন এমন করছে রাতুল? তুলির সাথে কেনই বা আলাদা হলো? আমাকে কেনই বা বিয়ে করলো? আর এখনই বা কেন তুলির সাথে দেখা করছে? সবকিছু শেষ হবার কেন এখন দেখা করছে? কেন এমন করছে? নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। রাতুল কি কোনোদিন আমার হবে না? আমার এত কাছে থেকেও সে আমার নেই, অন্য কারো। খুব ইচ্ছে করছে রাতুলকে একটু জড়িয়ে ধরতে, ওর বুকে মাথা রেখে খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এটা হবার নয়। আজ প্রথম রাতুলের সাথে আমি কোথাও বের হলাম। বিয়ের 1.5 মাসের মাথায় রাতুল আমাকে নিয়ে ঘুরতে বের হলো। আমার যে কি ভালো লাগছে, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ বুঝি আমার কাছেই চলে আসে। এত আনন্দ, এত সুখ আগে কখনো অনুভব করিনি। আমরা অনেক বড় একটা রেস্টুরেন্টে রাতে খাওয়া দাওয়া করলাম। রাতুল আমার সাথে আজ অনেক সহজ ভঙ্গিতে কথা বলছেন। রেস্টুরেন্টে বসেই আমাকে জিজ্ঞাসা করলেন, কি খাবে? আমি বললাম, আপনি যা খাবেন তাই খাবো। আচ্ছা, আমি আমার সব পছন্দের খাবারগুলো অর্ডার করছি। আচ্ছা, তুমি কি আমাকে ভয় পাও? না। মানে? হ্যাঁ, একটু একটু পাই। আচ্ছা, আজ থেকে আর ভয় পেও না। আচ্ছা, আর একটা কথা, আমাকে তুমি শুরু থেকেই আপনি করে বলছো, এটা যেন আর না হয়। আমাকে তুমি করে বলবে। আপনি করে বললে অনেক দূরের মনে হয়। আচ্ছা, আমার এত ভালো লাগছে। আমি কি স্বপ্ন দেখছি? রাতুল আমাকে বলছে তাকে আপনি করে না বলতে, তুমি করে বলতে। আপনি করে বললে নাকি দূরের মনে হয়। এগুলো কি সব সত্যি? আমি নিজের অজান্তেই নিজের হাতে চিমটি কেটে নিলাম। হ্যাঁ, আমি তো ব্যথা পাচ্ছি। তার মানে সবকিছু সত্যি। রাতুল আমার হাত ধরে বলল, কি হয়েছে তোমার? না কিছু না। কথা বলছো না যে? না মানে, বুঝতে পারছি না কি বলবো। আচ্ছা, তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না? ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করে। আবার আপনি? না মানে তুমি। হ্যাঁ, এখন থেকে আর আপনি না, তুমি। ওকে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। খাওয়া দাওয়া শেষ করে রাতুল আমাকে নিয়ে একটা হসপিটালে গেল। আমি মাথা নিচু করে রাতুলকে জিজ্ঞাসা করলাম, আমরা কি কাউকে দেখতে আসছি? না, আমরা দুজন ডাক্তারের কাছে এসেছি। কিন্তু কেন? আগে চলো, সব বুঝতে পারবে। আমি আর কিছু বললাম না। আমরা দুজন বসে আছি একটা গাইনি ডাক্তারের চেম্বারের সামনে। আমাদের সিরিয়াল 3 নাম্বার, এখন চলছে 2। এরপরে আমরা 2 নাম্বার রোগী চেম্বার থেকে বের হতেই আমাদের দুজনে ডাক পড়ল। রাতুল আমাকে নিয়ে চেম্বারে ঢুকলো। ভেতরে একজন মহিলা ডাক্তার। আমাদের দিকে তাকিয়ে ডাক্তার বললেন, বসেন। আমরা বসলাম। আমি চুপ করে আছি। রাতুল কিছু বলার আগেই ডাক্তার বললেন, সমস্যাটা কার? রাতুল বলল, না কোনো সমস্যা নেই, আমরা এসেছি কিছু পরামর্শ নিতে। ডাক্তার বললেন, জি বলুন। রাতুল বলল, আমরা চাই খুব দ্রুত বাচ্চা নিতে, সেটার জন্য কথা বলতে আসি। ডাক্তার বললেন, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? রাতুল বলল, এই তো 1.5 মাসের মতো হবে। ডাক্তার বললেন, ও আচ্ছা, মনে হয় না কোনো সমস্যা আছে। আপনারা বাচ্চার জন্য কি 1.5 মাস ধরে ট্রাই করছেন? রাতুল বলল, বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি কোনো প্রোটেকশন ইউজ করিনি, তবু আমার স্ত্রীর পিরিয়ড হচ্ছে। বিয়ের 14 দিনের মাথায় পিরিয়ড শুরু হয়েছিল, আবার কাল থেকে পিরিয়ড শুরু হয়েছে। এই জন্য আপনার কাছে আসলাম।
কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য। আমি রাতুলের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। এগুলো রাতুল কি বলছে? রাতুল কি আমার পিরিয়ডের ডেট মুখস্থ করে রেখেছে? আমি কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বললেন, আচ্ছা, আমি আপনার কিছু টেস্ট আর আপনার স্ত্রীর জন্য কিছু টেস্ট লিখে দিচ্ছি। আপনারা আজ বা কাল করিয়ে ফেলতে পারবেন। আপনার স্ত্রীটা পিরিয়ড শেষ হবার পরে করতে হবে। রাতুল বলল, আমার কোনো সমস্যা নেই, আমি টেস্ট করেছি। আপনার স্ত্রী টেস্ট করিয়ে আমি নেক্সট ইউকে রিপোর্ট নিয়ে আসব। আমরা বাসায় চলে আসলাম। কিছুদিন ধরে রাতুল আমাকে অনেক সময় দিচ্ছে। মনে হচ্ছে একদম চেঞ্জ হয়ে গেছে। আগের মতো করা করা কথা বলা আমার মন খারাপ করে দেয় না। কিন্তু আমার কেন যেন মনে হয় রাতুল এখনো পুরোপুরি আমার হতে পারেনি। ও যা দেখাচ্ছে, বোঝাচ্ছে পুরোটা সত্যি না, অনেকটাই অভিনয়। এটা আমার মনে হবার কথা না। কিন্তু গত পরশুদিন মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। পাশে তাকাতে দেখি রাতুল নেই। আমি উঠে বাথরুমে চেক করলাম, দেখলাম নেই। বারান্দায় গিয়ে তাকাতে দেখলাম রাতুল বারান্দার চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়েছে। আর ওর মোবাইলটা নিচে পড়ে আছে। রাতুলের মোবাইলটা ফ্লোর থেকে ওঠাতে গিয়ে ওর মোবাইলের হোম বাটন চাপ লেগে যায়। আর তখনই তুলির ছবি মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে। আমার চোখ সাথে সাথে ভিজে উঠল। তার মানে রাতুল আমার সাথে অভিনয় করছে। ভালোবাসার অভিনয়। কেন করছি এমন? কেন আমাকে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো দিল? কেন? আগেই ভালো ছিল, এত কষ্ট হতো না। এখন ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই, সবকিছু থেকে দূরে চলে যায়। রাতুল আমার সাথে যা করছে সবটাই ওর অভিনয়, সবটাই অভিনয়। আমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারা রাত আর ঘুমাতে পারলাম না। কি সব আজে বাজে চিন্তা মাথায় আসে। রাতুল আর আমি আজ আবার বের হয়েছি। আজও আমরা দুজন সে আগের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তারপর রাতুল আমাকে নিয়ে হসপিটালে গেল। আমি রাতুলকে বললাম, তুমি কি আমাকে টেস্ট করাতে নিয়ে আসছো? হ্যাঁ। 1 সপ্তাহ তো হয়ে গেছে, টেস্ট করানোর প্রয়োজন নেই। কিন্তু কেন? এখন এইসব কথা বলো না। টেস্ট করে কথা হবে এগুলো নিয়ে। টেস্ট করাতে হবে না। আমি এতদিন পিল খেয়েছি, কিছুদিন ধরে খাচ্ছি না। তবুও যেহেতু এসেছি, টেস্টগুলো করিয়ে যায়। সমস্যা তো নেই। আমি রাতুলের হাতে হাত রেখে বললাম, আমি টেস্ট না করাই। আমি ইঞ্জেকশন খুব ভয় পাই। আমরা নর্মালি ট্রাই করি। রাতুল আমাকে আর কিছু বলল না। গাড়ি নিয়ে সোজা বাসায় চলে এলো। আমি আর রাতুল পাশাপাশি শুয়ে আছি। রাতুল কিছু একটা ভাবছে। আমি জানি কি ভাবছে। তুলির কথা ভাবছে। আমি রাতুলকে বললাম, কি হয়েছে? কি ভাবছো? না তো কিছু না। তোমাকে একটা প্রশ্ন করব? করো। জিজ্ঞাসা করার কি আছে? সত্যি করে বলবে, বলো। সত্যি বলবো। মিথ্যা কেন বলবো তোমাকে? তুমি এত তাড়াতাড়ি বাচ্চা কেন নিতে যাচ্ছ? রাতুল আমার দিকে তাকালো। আমিও তাকিয়ে রইলাম ওর দিকে। ওর চোখে অনেক কিছু কাজ করছে। হতাশা, রাগ, অভিমান, অনেক কিছু। ভেবেছিলাম আমাকে হয়তো করা হবে, কিছু বলবে। না, রাতুল কিছু বলল না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, তুমি কি চাও আমি সারাটা জীবন তোমার হয়ে থাকি? আমি তো চাই তুমি মৃত্যুর পরও আমার সাথে থাকো, শুধু আমার সাথে। তাহলে মনে করো বাচ্চা তোমাকে আর আমাকে একসাথে রাখার একটা কন্ট্রাক্ট পেপার। কি বলছো এসব বাজে বাজে কথা? বাচ্চা কি কখনো কন্ট্রাক্ট পেপার হতে পারে? বাচ্চা তো ফেরেশতা। হুম, বাচ্চা ফেরেশতা। বাচ্চা হলে তুমি খুশি হবা। হুম, অনেক খুশি হব। রাতুল আর কিছু বলো না, চুপ করে শুয়ে রইল। রাতুল এখন আমাকে প্রতিদিন খুব আদর করে। জানি না এই আদরটা আমার জন্য কিনা। মিথ্যা হলে হবে। আমি তো ভালো আছি। রাতুল আমার কাছে তো আছে। এটাতে আমি খুশি, অনেক খুশি। কারণ আমার বিশ্বাস রাতুল একদিন আগের সব কথা ভুলে যাবে। আমি আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব। সবকিছু ভুলিয়ে দেব। কোনো একদিন রাতুল শুধু আমার কথা ভাববে, আর কারো কথায় ভাববে না। শুধু আমাকে ভালোবাসবে, শুধু আমাকে। আমি জানি এই দিনটা একদিন আসবে। 2 মাসের মতো হয়ে গেছে আমার পিরিয়ড হচ্ছে না। বুঝতে পারছি না রাতুল যেটা চাই সেটাই হলো কিনা। রাতুলকে কি কিছু বলা উচিত, নাকি শিওর হয়ে বলবো? বুঝতেই পারছি না কিছুই। কি করব আমি? আমি রাতুলকে ফোন দিতে গিয়েও দিলাম না। ভালোভাবে শিওর না হয়ে রাতুলকে কিছু বলা উচিত হবে না। আমি আমার ছোটবেলার বান্ধবী শিলাকে কল দিলাম। শিলা আর আমি সেই পিচ্ছিকালের বান্ধবী। আমরা একসাথেই বড় হয়েছি। এক স্কুলেই পড়তাম দুজনে। প্রতিদিন একসাথে স্কুলে যেতাম, আসতাম। সবাই আমাদের এক নামই চিনত। বলতো আমরা নাকি মরলেও একজন অন্যজনের থেকে আলাদা হব না। এতটা আক্তার বান্ধবী। কিন্তু ক্লাস 9-এ ওঠার পরেই শিলার বিয়ে হয়ে গেল। ভালো ঘরের ছেলে। আমাদের পাশের গ্রামে ওর বিয়ে হয়। শ্বশুরবাড়ির অনেক জমেজমা আছে শুনেছি। এই জন্যই তো শিলার বাবা এত তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দিল। এখন শিলার 2টা বাচ্চা। বড়টা মেয়ে, এই বছরের নার্সারিতে ভর্তি করিয়েছে। আর ছোট ছেলেটা তো আমার বিয়ের 1 মাস আগে পৃথিবীতে এলো। এত সুন্দর হয়েছে ছেলেটা, একদম রাজপুত্র। শিলাকে দুষ্টামি করে কত বলেছি ছেলেটা আমাকে দিয়ে দিতে। শিলা বলে নিয়ে যা, তোরই তো ছেলে। শিলা কল ধরেছে।
হ্যালো, শিলা আমি। এতদিন পর তোর কল দেওয়ার সময় হলো। বিয়ের পর তো ভুলেই গিয়েছিস। না, ভুলবো কেন? ভুলিনি। বুঝেছি। জামাই বেশি বেশি আদর করে তো, তাই আর কারো কথা মনে পড়ে না, তাই না? ধুর, কি যে বলিস। নতুন বিয়ের পর এসব হয়, আমরা সব জানি। শোন না, আমি তোকে একটা দরকারি কল দিয়েছি। বল, কি হয়েছে? কি করে যে বলবো? মানে আমার 2 মাস ধরে। কি হয়েছে বল? 2 মাস ধরে কি পিরিয়ড হচ্ছে না? শিলা হো হো করে হেসে দিয়ে বলল, বলেছিলাম না জামাই বেশি বেশি আদর করে, এই জন্যই তো। শিলার হাসি শুনে আমার খুব লজ্জা লাগলো। যদিও শিলার আমি আগে কত খারাপ খারাপ কথা নিয়ে গল্প করেছি, তবুও আজ কেন যেন সবকিছুতেই লজ্জা লাগছে। আমি শিলাকে বললাম, হাসি বন্ধ করে বল, আমি কি করে শিওর হব? বোকা মেয়ে। ফার্মেসি থেকে একটা প্রেগনেন্সি টেস্টার নিয়ে এসে টেস্ট করে দেখ, তারপর না হয় হসপিটালে গেলি। আচ্ছা ঠিক আছে। ফার্মেসিতে গিয়ে কি বলবো? বললেই হবে প্রেগনেন্সি কিট দিতে, দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। শিলার সাথে কথা শেষ করে আমি ফার্মেসিতে গিয়ে প্রেগনেন্সি টেস্টার নিয়ে এলাম। প্রেগনেন্সি টেস্টারে লেখা নিয়মগুলো পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে নিয়ে এলাম। এখন দেখি সকাল ছাড়া টেস্ট করা যাবে না। ইচ্ছা করছে এখনই টেস্ট করে জানতে আসলে কি আমি মা হব। খুব অস্থির লাগছে। সকাল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, কিন্তু আমার তো তর্স হয়েছে না। মনটা খুব খুশি খুশি লাগছে। যদি আমি মা হই তাহলে রাতুল খুব খুশি হবে। ওর ইচ্ছেটাও পূরণ হবে। কি নাম রাখবো পিচ্চিটার? ছেলে হবে নাকি মেয়ে হবে? আমি তো ছেলে চাই, রাতুলের মতো একটা ছেলে। খুব সুন্দর গোলুমোলে একটা ছেলে বাচ্চা। আমি রাতুলকে আজ আর কিছু বললাম না। রাতে কোনো রকম খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ আগে ফজরের আজান দিয়েছে। এখনো বাহিরে অন্ধকার, আলো হয়নি। আমি প্রেগনেন্সি টেস্টটা নিয়ে খুব দ্রুত টেস্ট করতে বাথরুমে চলে গেলাম। টেস্টারে 2টা দাগ উঠেছে, স্পষ্ট করে লাল 2টা দাগ। তার মানে আমি সত্যি সত্যি মা হব, রাতুল বাবা হবে। কি যে ভালো লাগছে, আনন্দে নাচতে ইচ্ছে করছে। রাতুল যা চেয়েছে সেটাই হয়েছে। রাতুলের ইচ্ছাই পূরণ হয়েছে। এটা ভেবেই আমার আরো বেশি ভালো লাগছে। রাতুল ঘুমাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ রাতুলের দিকে তাকিয়ে রইলাম। জানি না কেন যেন ওর দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে। অনেক ভালোবাসি আমি ওকে। এই মানুষটার জন্য আমি সবকিছুই করতে পারি। সবকিছু করতে পারি ওর জন্য আমি। আমি রাতুলের গালে হাত দিয়ে ওর কপালে একটা চুমু দিলাম। সঙ্গে সঙ্গে ওর ঘুম ভেঙে গেল। আমার দিকে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। তুমি এখানে কেন? ঘুম ভেঙে গেছে? তোমাকে কিছু বলার আছে, বলো। কি হয়েছে? কোনো সমস্যা? না, মানে তুমি যা চেয়েছিলা সেটা। আমি আর কিছু বললাম না। রাতুল বলল, কি হয়েছে বলবা তো। আমি এক নিঃশ্বাসে বলে দিলাম, তুমি বাবা হবা, আমাদের সন্তান হবে। আমার কথা শুনেই রাতুল শোয়া থেকে উঠে বসলো। কি বলছো এগুলা? সব সত্যি। তুমি তো এটাই চেয়েছিলে। খুশি হওনি? রাতুল আমাকে আর কিছু বলল না। বিছানা থেকে উঠে একটা শার্ট পরে বাসা থেকে বের হয়ে গেল। আমি কতবার জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ, কিন্তু রাতুল কোনো উত্তর দিল না। কয়েক ঘন্টা পরে রাতুল বাসায় ফিরল, হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট। তার মানে রাতুল মিষ্টি আনতে গিয়েছিল। আমি ওকে বললাম, এক্ষুনি তোমার মিষ্টি আনতে হবে, পরে গেলে হতো না? না, আমি কিনিনি তো মিষ্টি, তুলি কিনে পাঠিয়েছে। এত ভালো খবরটা তুলিকে না দিলে কি হয়, তাই ওকে জানাতেই গিয়েছিলাম। কি যে খুশি হয়েছে তুলি, বলে বোঝাতে পারবো না। রাতুলের কথা শুনে সাথে সাথে আমার মন খারাপ হয়ে গেল। রাতুল আবার তুলির সাথে যোগাযোগ করছে, আবারও আমার আড়ালে তুলিকে নিয়ে ভাবছে। কিছুই ভালো লাগছে না। তুলি নামটা কি কোনো দিন আমার জীবন থেকে যাবে না? কেন এমন হচ্ছে আমার সাথে? কেন? জানি না। আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলেন বাচ্চার কথা শুনে। আমার শাশুড়ি বাচ্চার কথা শুনেই আমাকে বললেন, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবে। জি মা, বলুন। রাতুল যদি তোমাকে বলে এই বাচ্চা অ্যাবর্ষণ করতে, তুমি কিন্তু ভুলেও এই কাজ করো না। তুলি যখন বউ হয়ে এ বাড়িতে আসে, মানে ওদের বিয়ের মাসখানেক পরেই তুলির পেটে একটা বাচ্চা আসে। কিন্তু রাতুল সেটা রাখতে দেয়নি, অ্যাবর্ষণ করিয়ে নষ্ট করে ফেলেছে। তার কয়েক মাস পরেই আবার তুলির পেটে বাচ্চা আসে। তখনও রাতুল অ্যাবর্ষণ করিয়ে ফেলেছে। তাই বলছি, রাতুল যদি এই ধরনের কোনো কথা বলে, তুমি সরাসরি আমাকে বলবা, কোনোভাবেই রাজি হবা না। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। জানি না কি হচ্ছে আমার সাথে, কেনই বা হচ্ছে। জীবনে হয়তো কোনো পাপ করেছি, যার শাস্তি আমি এখন পাচ্ছি। আমি প্রেগনেন্ট হবার পর থেকেই রাতুল আমার অনেক খেয়াল রাখে। সন্ধ্যা হলেই বাসায় ফিরে আসে, কোনোদিন লেট করে না। যত কাজ থাকুক তাড়াতাড়ি বাড়িতে ফিরে, শুধু আমাকে সঙ্গ দেবার জন্য। রাতুলটা এত লক্ষ্মী হয়েছে এখন। আমি কিছু বলার আগে আমার মনের ভাষা পড়ে ফেলে। এই তো, গতকাল আমার খুব তেঁতুল খেতে ইচ্ছে করছিল। রাতুল অফিস থেকে বাসায় ফেরার পথে আমার জন্য তেঁতুল নিয়ে এসেছে। আমি তো দেখে পুরোই অবাক, এটা কি করে সম্ভব। আমি কিছু বললাম না, তবু রাতুল বুঝে গেল আমার কি দরকার। দিন দিন আমি রাতুলের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছি। একটা মুহূর্তে যেন ওকে ছাড়া কাটতে ইচ্ছে করে না। অনেক বেশি ভালোবাসি আমি রাতুলকে।
আমার মনে হয় রাতুল আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। রাতুল আর আমি শুয়ে আছি। রাতুল কিছু একটা বলবে আমাকে, এই জন্য আমাকে আজ তাড়াতাড়ি বিছানায় টেনে এনে শুয়ে দিয়েছে। আমি রাতুলকে বললাম, কি হয়েছে, কি বলবা বলো? অনেক কিছু বলবো তোমাকে, অনেক কিছু। বলো, আগে বলো তুমি ভালো আছো? আমি তো ভালোই আছি, খারাপ থাকবো কেন? তোমার মনটা ভালো? তুমি আমার পাশে থাকলে আমার মন সবসময় ভালো থাকে। তোমাকে একটা কথা বলবো, তুমি মন খারাপ করবা না তো? বললাম তো, মন খারাপ করব না। বলো কি বলবা? সত্যি মন খারাপ করবা না? না, করব না। তুলি তোমাকে দেখতে আসতে যাচ্ছে। আমি কি ওকে আসতে বলবো? আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তুমি যদি চাও সে আসুক, তাহলে আমার কি বলার আছে? তুমি বলো কিছু। তুমি কি চাও না তুলি আসুক? আমার চাওয়া না চাওয়ায় কি হবে বলো? অনেক কিছুই হবে। কি হবে? তুমি না চাইলে আমি তুলিকে আনবো না বাসায়। তুমি সেটা পারবা না। তুমি কি তাহলে তাই চাও? আমি কিছুই চাই না, শুধু তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। তুমি কি আমাকে নিয়ে ভালো নেই? আমি জানি না। কেন এমন কথা বলছো? কেমন কথা বলেছি? এই যে, যেটা জিজ্ঞাসা করছি সেটা বলছো না? বলছি তো। না, তুমি বলছো না। ঘুরিয়ে কথা বলছো তুমি। সোজা করে কথা বলো। বলো কি বলবো? তুমি কি চাও না তুলি বাসায় আসুক? তুলি জাস্ট তোমার সাথে কিছু কথা বলবে। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি কি বলবে, কিন্তু আমাকে কিছুই বলেনি। কথাগুলো নাকি শুধু তোমাকেই বলবে। কি এমন কথা যেটা তোমাকে বলা যাবে না, শুধু আমাকে বলতে হবে? আমি তো জানি না। জানলে তো তোমাকে বললাম। আমি খুব নিচু শব্দেই বললাম, তোমাকে সত্যি করে একটা কথা বলবো? বলো। আমি সত্যি চাইছি না সে এখানে আসুক। তার নামটা শুনলেই আমার কষ্ট হয়। আচ্ছা, যেহেতু তুমি চাচ্ছ না, আমি তুলিকে আনবো না। আচ্ছা, আমি জানি না আমার ভালো লাগা উচিত নাকি খারাপ লাগা উচিত। আমার কেমন লাগছে সেটাও জানি না। মনটা খুব খারাপ। রাতুল কেন তুলিকে বাসায় আনতে চাইল? কেন? রাতুল কি বোঝে না আমি তুলির নামটা পর্যন্ত শুনতে পারি না? সকালে ঘুম থেকে উঠে রাতুল বাজারে গেল। অনেক অনেক বাজার করে নিয়ে এলো। বাসায় সবাইকে বলল ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে আর ভালো ভালো সব খাবার রান্না করতে। বলেই বাসা থেকে বের হয়ে গেল। দুপুরের মধ্যে রান্নাবান্না সবকিছুই রেডি। দুপুর 2টার কিছু পরেই রাতুল বাসায় এলো। সাথে একটা মেয়ে। মেয়েটাকে তুলি না তো? তুলির কোনো ছবিও বাসায় নেই যে ছবি দেখে চিনব। একবার শুধু রাতুলের মোবাইলে দেখেছিলাম, সেটাও সঠিকভাবে মনে নেই। কিন্তু রাতুল তো কাল রাতেই বলল তুলিকে বাসায় আনবে না। তার মানে তুলি না, মনে হয় অন্য কেউ। মেয়েটা বাসায় ঢুকে আমাকে জিজ্ঞাসা করলো, কি খবর তোমার, কেমন আছো? আমি ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। একবার মনে হচ্ছে তুলি, আমার মনে হচ্ছে না তুলি না। জানি না কিছুই। রাতুলকে জিজ্ঞাসা করতেও পারছি না। মেয়েটা কাউকে কিছু না বলেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো। আমি শিওর এটা তুলি, কারণ তুলি না হলে এভাবে সহজ স্বাভাবিকভাবে এই বাড়িতে হাঁটতে চলতে পারতো না, আর কাউকে কিছু না বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারতো না। আমার চোখের কোণে পানি চলে এসেছে। আমি অনেক চেষ্টা করেও পানি আটকাতে পারলাম না। টপটপ করে পানি পড়ছে গালবে। কেন এমন করলো রাতুল? কেন? আমি রাতুলকে একা পেয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি তুলি? হ্যাঁ তুলি। তুমি না বললা তুলিকে বাসায় আনবা না? যে বাড়িতে সে এত বছর ছিল, আমি তাকে সে বাড়িতে আসতে না করি কি করে? তাই না করতে পারিনি। তাহলে আমাকে কাল রাতে মিথ্যা বললে কেন? আমি আবার কি মিথ্যা বললাম? কেন আমাকে বললা তুমি না চাইলে তুলিকে আনবো না? কেন বলেছ আমাকে? আমি তো আনতে চাইনি, কিন্তু আসতে নাও করতে পারিনি। বোঝই তো, এতগুলো বছর এখানে ছিল, একটা বার আসতে যাচ্ছে, আমি না করি কি করে বলো? তাই না করতে পারিনি। আর এমনভাবে বলছিল যে আমি না যে করব সেটার সুযোগটাও পাইনি। আমি রাতুলকে আর কিছু বললাম না। রাতুল এমনটা করতে পারলো আমার সাথে? আমাকে কেন রাতে মিথ্যে কথা বলল? কেন মিথ্যা বলল? আমার মাথাটা অনেক ব্যথা করছে। মনে হচ্ছে কেউ একজন আমার মাথায় হাতুড়ি দিয়ে জোরে জোরে বাড়ি দিচ্ছে। সহ্য করতে পারছি না। খুব বমিও পারছে। গলার মধ্যে কুটকুট করছে। চোখে মুখে একটু পানি দিলে মনে হয় ভালো লাগবে। আমি বাথরুমে গেলাম চোখে মুখে পানি দিতে। তারপর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমার বিছানায় আমার মাথার পাশে তুলি বসে আছে। আমার চোখ খুলতে দেখেই সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে এখন তোমার? এখনো কি খারাপ লাগছে? আমি ইচ্ছে করে কোনো প্রশ্নের উত্তর দিলাম না। চুপ করে রইলাম। তুলি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার কি এখন একটু ভালো লাগছে? তোমার জন্য আমি এত রাত পর্যন্ত এখানে বসে আছি। আমাকে রাতুল অনেকবার চলে যেতে বলেছিল, কিন্তু তোমাকে এমন অবস্থা দেখে আমার কিছুতেই যেতে ইচ্ছে করছিল না। আমি কি বলবো বুঝতে পারছি না। তুলিকে কোনোভাবেই সহ্য করতে পারছি না। ইচ্ছা করছে নিজের মাংস নিজে চাবিয়ে খাই। বেশ কিছুক্ষণ তুলি আমার পাশে বসে রইল।
তারপর উঠে চলে গেল। রাতুলকে পৌঁছে দিতে চাইল, কিন্তু তুলি বলল, তোমার যেতে হবে না, আমি একা যেতে পারবো, তুমি বাসায় থাকো। রাতুল বাসায় রয়ে গেল। তুলি বিদায় নিয়ে চলে গেল। রাতুল আমার পাশে বসে আছে, কিছু একটা ভাবছে। ভাবছে রাতুল? জানতে ইচ্ছা করলেও আমি জিজ্ঞাসা করলাম না, চোখ বন্ধ করে শুয়ে রইলাম। রাতুল আমাকে রাতে খাইয়ে দিল। খাইয়ে দিতে দিতে বলল, তুলি কল দিয়েছিল, তোমার কথা জিজ্ঞাসা করেছে। আমি বলেছি, তুমি এখন আগের থেকে অনেক ভালো। কাল তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে বলেছে। আমিও ভাবছিলাম ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাবার কথা। তুমি কাল সন্ধ্যায় রেডি হয়ে থেকো, আমরা ডাক্তারের কাছে যাব। আমি শুধু চুপ করে শুনছি, কিছু বলছি না। রাতুল আবার বলল, জানো, তুলি আমাদের বাচ্চার নামও ঠিক করে ফেলেছে। ভেবেছিল তোমাকে বলবে, কিন্তু তোমার এই অবস্থা দেখে আর কিছু বলেনি। আমার বাচ্চার নামটাও আমি দিতে পারবো না। খুব ভাগ্যবতী আমি। তুমি এমন করে বলছো কেন? কই না তো। আমার আর তুলি যখন বিয়ে হয় তখনই তুলি আমাকে বলেছিল আমাদের প্রথম সন্তানের নাম তুলি রাখবে, সেজন্যই। তার মানে এটা তোমার তুলির সন্তান, তুমি সেটা বোঝাচ্ছ? তুমি এমন বিশ্রী করে কথা বলছো কেন? কি বললাম আমি? এই যে কেমন বাজেভাবে কথা বলছো। আমি তোমার সাথে শান্তভাবে কথা বলছি, আর তুমি? আমি কি বলো? কিছু না। রাতুল আমার সাথে আর কথা বাড়ালো না। আমাকে কোনোরকম শুয়ে দিয়েই নিজে উল্টা দিকে ফিরে শুয়ে পড়ল। পরের দিন সন্ধ্যায় রাতুল আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার কিছু পরীক্ষা দিল। বলল, এগুলোর রিপোর্ট কাল বা পরশু এসে দেখিয়ে যেতে। সব পরীক্ষা করানো হলো। রিপোর্টগুলো নিয়ে রাতুল নিজেই ডাক্তারের কাছে গেল। আমাকে নিয়ে গেল না। বাসায় ফেরার পর রাতুলকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার কি বলেছে? বলেছে তো সবকিছুই ভালো আছে। তোমাকে বেশি বেশি খেতে বলেছে। আর বলেছে সবসময় হাসি খুশি থাকতে। হুম। কি? রাতুল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। কি হয়েছে বলো? তুমি সত্যি করে উত্তর দিবা? তোমাকে কেন মিথ্যা বলবো? তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? বলো। তুমি তো আমার বউ। এর ওপর কি আর কোনো কিছু দরকার আছে? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আমি কি সেটা বলেছি? তাহলে ভালোবাসি, এইটুকুই। তাহলে আর কি বলবো? থাক, কিছু বলতে হবে না। আচ্ছা শোনো, তোমার আম্মুকে আসতে বলেছি। মনে হয় কাল চলে আসবে। মাকে কেন আসতে বলেছ? তোমার সাথে থাকবে, তোমার ভালো লাগবে। এই সময় তোমার মা তোমার সাথে থাকাই জরুরি। আমাকে একটাবার জিজ্ঞাসা করলা না? এখানে জিজ্ঞাসা করার কি আছে? না মানে? মা চলে এলো। আমার জন্য নারিকেলের নাড়ু, হাতে ভাজা মুড়ি, তালের পিঠা, ভাপা পিঠা, আরও কত কি নিয়ে এসেছে। রাতুল গাড়ি পাঠিয়ে দিয়েছিল। গাড়িতেই এসেছে, আর এই জন্যই এত কিছু আনতে পেরেছে। বাসে উঠলে তো নিজেকে সামলানোই কষ্ট, জিনিস আনবে কি করে? মাকে দেখে আমার খুব ভালো লাগছে। সবকিছু ভুলে গেলাম মায়ের সাথে কথা বলতে বলতে। কত শত গল্প হলো মায়ের সাথে। মা বললেন, তোর শ্বশুরবাড়ি তো অনেক বড়। হ্যাঁ মা, জামাই বাবাজিও অনেক ভালো। আমারই কি সুন্দর সালাম দিয়ে কথা কয়। আদব কায়দা আছে। বড়লোক হইলে কি হইব, ভদ্র আছে। হ্যাঁ মা, রাতুল অনেক ভালো ছিলে। কি করে তুই জামাই বাবাজিরে নাম ধরে রাখিস? না মানে? কি বলবো তাহলে? হাইরে শরমের কথা। কি যে বলো মা। তুমি এখন এগুলো বাদ দিয়ে খেয়ে নাও, যাও। মাকে নিয়ে পরের দিন সকালে মার্কেটে গেলাম। মায়ের জন্য সুন্দর সুন্দর কিছু শাড়ি কিনলাম। মায়ের সব কিনতে বারবার না বলছিলেন, কিন্তু আমি মায়ের কথা শুনিনি। তুমি হচ্ছ রাতুলের শাশুড়ি, তোমাকে তো সেভাবেই থাকতে হবে, তাই না বলো? তাই বলে এত দামি দামি শাড়ি কিনতে হবে নাকি? তোর থেকে 2টা শাড়ি দিলেই তো হইতো। না মা, সমস্যা নাই। তোমরা তো এগুলোর জন্যই আমাকে এত বড় ঘরে বিয়ে দিয়েছ। এইসব কি ধরনের কথা কস তুই? যা সত্যি তাই বলছি। চলো বাসায় চল। আমার এত দামি শাড়ি লাগবো না। আমি মায়ের দিকে তাকিয়ে দেখলাম মায়ের চোখে পানি। আমি মাকে সান্ত্বনা দিতে দিতে বললাম, মা কেন কাঁদছো? আমি তো এইসব এমনি বলেছি, কেঁদো না। তুই কি ভাবছিস আমরা তো শ্বশুর বাড়ি থেকে মাসে মাসে টাকা চাইয়া নেই? তাহলে প্রতি মাসে যে রাতুল তোমাদের 20,000 করে টাকা পাঠায়, সেগুলো কি? তোর স্বামীরে জিজ্ঞাস, আমরা তার থেকে কোনো টাকা চাইছি নাকি? তোর বাপেরা প্রতি মাসে 20,000 করে টাকা দেয় ঠিকই, কিন্তু সেই টাকা আমরা একটাও খরচ করি নাই, সব রাইখা দিছি। তোর স্বামীরে কোষ নিয়ে আসতে। তোর বিয়াতে যে টাকা দিয়ে এসেছিল ওইগুলো রয়েছে। আমরা গরিব হইতে পারি, কিন্তু ভিখারি না। আমি মায়ের হাত ধরে মাপ চাইলাম, মা তুমি আমাকে মাফ করে দিও। আমি বুঝিনি, আমি অন্য কিছু ভেবেছিলাম। মা কাঁদতে কাঁদতে বলল, তোর শ্বশুরবাড়ির টাকা নিয়ে আমরা আয়েশ করব, এটা তুই ভাবলি কি করে? আমাকে মাফ করে দাও মা, আমি বুঝিনি। মা আমাকে আর কিছু বলল না। আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে মা আমার হাত ধরে বলল, মা তোরে একটা কথা বলবো। বলো। তুই রাগ করবি না তো? না, রাগ করব না। আমি তখন তোরে মিথ্যা কইছি। কি মিথ্যা? তোর বাবা জামাই বাবার কাছে টাকা চাইছে। আমি তারে অনেক নিষেধ করছিলাম, কিন্তু শোনেনি।
আমি চুপ। মা বলছে, তোর বাবার যে জমিটা ছিল, যেটা বিক্রি করে দিয়েছিল, ওইটা আবার সে কিনছে। আর সেই জন্যই জামাইয়ের কাছ থেকে 40,000 টাকা নিছে 2 মাসে। আগের 2 লাখ আর এই 40,000 দিয়ে জমিটা কিনছে। জামাই কিছু কইছে তোরে? না, সে আমাকে কিছু বলেনি। আর বলবেই বা কেন? আমাকে বলেছে আমার শাশুড়ি। মারে, তুই তো জানিস তোর বাবা আমার কোনো কথাই শোনে না। আমাকেও তুই মাফ করে দিস। মা, থাক এখন, এগুলো নিয়ে আর কথা বলতে হবে না। আমার ভালো লাগছে না। তুই আমাদের ওপর খুব রাগ, তাই না? না মা, রাগের কি আছে? সবই আমার নিয়তি। মা ঢাকায় আসার পর থেকে আমি যেন সব ভুলে গিয়েছি। কথায় আছে না, মায়ের কোল হচ্ছে সব থেকে শান্তি জায়গা। সেটাই হয়েছে। মাকে পেয়ে আমার সব কষ্ট, সব দুঃখ দূর হয়ে গেছে। মা সবসময় আমাকে আদর যত্নে রাখে। পান থেকে চুন খসলে চাকর বাকরদের সাথে চিল্লাচিল্লি করে। আমার মা নানি হবে, এটা তার জন্য অনেক আনন্দের বিষয়। সেই জন্যই হয়তো এমন পাগলামি করে। মা আমার জন্য স্যুপ বানাচ্ছে। মা বানাচ্ছে বললে ভুল হবে, নাসিমা বানাচ্ছে। মা তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব কিছু ঠিকঠাকভাবে দিচ্ছে কিনা। মা অবশ্য আগে কখনো স্যুপ বানায়নি। এখানে সে ইউটিউবে দেখেছে কি করে বানাতে হয়, আর নাসিমাকে সেই ভিডিও অনুযায়ী বানাতে বলেছে। নাসিমাকে সকাল থেকে 8-10 বার সেই ভিডিও দেখতে হয়েছে। মা আমার জন্য বাটিতে করে স্যুপ নিয়ে এলো। আমার পাশে বসে আদরের কণ্ঠে বলল, মারে, এখন তো তোর ঠিক মতো খাইতে হইব। সকালে তো ঠিক মতো কিছু খেতেই পারলি না। আমার কিছু খেতে ভালো লাগে না। কিছু খাইতে ভালো লাগে না কইলে তো আর হবে না, খাইতে হইব। না হইলে বাচ্চাটা কিভাবে বড় হইব পেটের মধ্যে? খাইতো, যেটুকু পারি খাই। যেটুকু পারি খাই, তো ওইগুলো কইলে হবো না। এখন তোর সবসময় খাওয়ার ওপর থাকুন লাগবো। মার যন্ত্রণায় আমি পুরোটা স্যুপ শেষ করলাম। খুব কষ্ট হলো খেতে। মা বললেন, যা খাইতে মন চায় জামাইরে কবি, এনে দিব। আচ্ছা বলবো। জামাই তো তোর অনেক ভালোবাসা দেয়। হুম। জায়ের সাথে কখনো বেয়াদবি করিস না। আমি কি বেয়াদবি করি? আমি হেইডা কই নাই। পুরুষ মানুষের মেজাজের কোনো ঠিক থাকে না। কখন কি হয়, কখন কি কয়, কিছুই ঠিক নাই, তাই কইলাম। আচ্ছা, আর শ্বশুর শাশুড়ি সবসময় ডাকবি। ডাকলেই হয় মায়া। মায়া আর কিছুতেই না, শুধু ডাকেই মায়া। ডাকি তো, মাঝে মধ্যে যায় গল্প করবি। তারা খুশি হইব, তোরও ভালো লাগবো। আচ্ছা, তোর শাশুড়ি তো পুরাই মাটির মানুষ। তোর শ্বশুরও ভালো, তোর লগে বেশি কথা হয় নাই। কিন্তু তোর শাশুড়ি লগে অনেক কথা হইছে। অনেক ভালো মানুষ। হুম, ওনারা অনেক ভালো। সপ্তাহখানেক থেকে মা চলে গেলেন। বাড়িতে নাকি তার অনেক কাজ। বাবা নাকি রাগারাগি করবেন মায়ের সাথে। তার উপর আমরা ছোট 2 বোন কিছুই করতে পারি না। কত শত কিছু। মাকে আমি যেতে বারণ করলাম না। মেয়ের শ্বশুর বাড়ি বেশি দিন থাকতে নেই, এতে করে সম্মান নষ্ট হয়। যদিও আমার শ্বশুর বাড়ি কেউ কিছু বলেনি, উল্টো মাকে এখানে থাকার জন্য অনেক অনুরোধ করেছে। তবুও রাতুল আর আমার ভালোই দিনগুলো কেটে যাচ্ছে। তুলিও আমাদের মাঝে আর আসে না। রাতুলের মুখে এখন তুলির নামও শোনা যায় না। ভালোই হলো, তুলিকে ভুলতে শুরু করেছে মনে হচ্ছে। 7 মাস পার হয়ে গেল দেখতে দেখতে। দিন যতই যাচ্ছে, আমার ভেতরে আমার বাচ্চাটা একটু একটু করে বড় হয়ে উঠছে। এখন একটু একটু নড়াচড়া করে মনে হয়। আমি আমার বাচ্চাটাকে সবটা সময় অনুভব করতে পারি। কি যে ভালো লাগে। মাঝে মাঝে আমি পেটে হাত দিয়ে বসে থাকি। মনে হয় আমার পিচ্চিটা আমার সাথে কথা বলছে, আমাকে মা মা বলে ডাকছে। মা হবার অনুভূতিটা মনে হয় এমনই হয়। আমার খেতে ইচ্ছে না করলেও জোর করে আমি খাইয়ে নেই। আমি না খেলে যে আমার বাচ্চাটা খেতে পারবে না। রাতুল আজ আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। রাতুলের সন্ধ্যার আগে আসার কথা ছিল, কিন্তু 7টা বেজে গেছে এখনো আসেনি। বুঝতে পারছি না এত দেরি করছে কেন। আমি রাতুলকে কল দিলাম। অনেকবার কল দিলাম, রিসিভ করলো না। খুব টেনশন হচ্ছে। বেশ কিছুক্ষণ পর রাতুলের মোবাইল থেকে কল আসলো। আমি সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো রাতুল, কই তুমি? আমি তুলি। রাতুলের মোবাইলটা ভুলে আমার বাসায় রেখে গেছে। আমি একটু অসুস্থ, তাই আমাকে দেখতে এসেছিল। তুমি? আমি তুলির কথা শেষ করা অবধি অপেক্ষা করলাম না। আগে কল কেটে দিলাম। রাতুল বাসায় আসার পর আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি তুলির বাসায় গিয়েছিলে? তুলি একটু অসুস্থ, তাই যেতে হয়েছে। আমাকে নিয়ে তোমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আমার মনে আছে। আর এই জন্যই আমি আগামীকালের সিরিয়াল দিয়ে এসেছি। আমরা কাল যাব। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবার থেকে তোমার তুলির বাসায় যাওয়াটা বেশি জরুরি ছিল। একবার বললাম তো, তুলি অসুস্থ ছিল, তাই যেতে হয়েছে। তুমি রেগে রেগে কথা বলছো কেন? রাগার মতো কথা বলে রাখবো না? আমি কি রাগার মতো কথা বলেছি? আমি কি জানতে পারি না তুমি কোথায় কেন যাচ্ছ? না, জানতে পারো না। কেন? বললাম তো। তুমি কেন তুলির বাসায় গিয়েছিলে? বারবার একই প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগছে না। কাল সন্ধ্যায় ডাক্তারের কাছে যাব, মনে রেখো। আমি যাব না। এসব ফালতু কথা বলবা না। আমি ফালতু কথা বলি? তুমি তো নিজে একটা ফালতু মেয়ে।
তুমি কি আর ভালো কথা বলতে পারো? রাতুলের শেষ কথা শুনে আমি জাস্ট হা হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এটা কি বলল রাতুল? আমি একটা ফালতু মেয়ে? আমি ভাঙা ভাঙা কণ্ঠে রাতুলকে বললাম, আমি কি সত্যি ফালতু মেয়ে? না, তা নয় তো কি? তাহলে আমাকে বিয়ে করেছো কেন? তোমার কি মনে হয় আমি খুব সুখে তোমাকে বিয়ে করেছি? শুধুমাত্র তুলি আমাকে রিকোয়েস্ট করেছিল বলে আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করেছি। শুধু তুলি বলেছিল বলে? হ্যাঁ, বললাম তো। বিয়ের পর এতদিন সব যা করেছো সব কিছু কি তুলি বলে দিয়েছিল? তুমি আবার ফালতু কথা বলছো। আমি তো নিজেই ফালতু, তাই ফালতু কথা বলছি। আমার খুব খারাপ লাগছে। সারাদিন খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে। এখন আমাকে ঘুমাতে দাও। এসব কথা বলে আমাকে রাগিয়ে দিও না। হুম, ঘুমাও। শুধু একটা কথা বলে দাও, শেষবারের মতো। কি বলতে চাও বলো? তোমার জীবনে কি আমার কোনো মূল্য নেই? আমার প্রয়োজন কি শেষ হয়ে গেছে? কোনোদিন তো তোমার প্রয়োজনই ছিল না, আর এখন কি থাকবে? হুম, সত্যিই তাই। আমি আর কথা বাড়ালাম না, চুপ করে বারান্দায় চলে গেলাম। সকাল আমি ড্রাইভারকে নিয়ে আমার বাড়ি চলে এলাম। যার কাছে আমার কোনো মূল্যই নেই, তার সাথে কেন থাকবো আমি? আমি পারবো না তার সাথে থাকতে। বাবা মাকে দেখেই বললেন, কি রে মা, জামাই কই? আসেনি কেন? তোরে একা পাঠাইয়া দিছে? আমি একাই চলে এসেছি। এসব কি কস তুই? তোমাদের খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমি বাবার বাড়ি এসেছি। বাবা বারবার শুধু জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কেন আমি একা চলে এসেছি। বাবা মনে হয় টের পেয়েছে আমি কিছু একটা ঝামেলার কারণে চলে এসেছি। এই জন্যই তো বারবার জিজ্ঞাসা করছে কেন আমি এখানে এসেছি, আর কেনই বা এতদিন থাকছি। এর মধ্যে রাতুল আমার মোবাইলে অনেকবার কল দিয়েছে, কিন্তু আমি রিসিভ করিনি। কেন রিসিভ করব? কী জন্য করব? আমি তো তার কেউ না, তাহলে কেন বা কল দিচ্ছে? রাতুল আমাদের বাড়িতে এসে আমার আব্বু মাকে বুঝিয়ে আমাকে নিয়ে এলো। আমার আব্বু আম্মু খুশি মনে আমাকে রাতুলের সাথে পাঠিয়ে দিল, কারণ তারা তো জানেই না আমার সাথে কি হচ্ছে। আর জানলেই বা কি হবে? আমাকে তারা তাদের সাথে রাখবে না, আমি ভালোভাবেই জানি। ঢাকায় ফেরার পরের দিন রাতুল আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার আমাকে আবার অনেকগুলো টেস্ট করতে দিল। আমি টেস্ট করলাম। রাতুল এবার আমাকে নিয়ে টেস্টের রিপোর্ট দেখাতে গেল। আমি আর রাতুল বসে আছি ডাক্তারের চেম্বারে। ডাক্তার হাসি মুখে বললেন, সব কিছু ঠিক আছে, শুধু আমাকে একটু রেস্টে থাকতে হবে। রাতুল আমাকে গাড়ি করে বাসায় পাঠিয়ে দিল। রিক্সা করে রাতুলকে কোথাও যেতে দেখলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম না কোথায় যাচ্ছ, কারণ সে তো আমাকে মন থেকে মেনে নেয়নি। শুধু তুলি বলেছিল বলে আমার সাথে আছে। হয়তো এখন তুলির সাথে দেখা করতে গিয়েছে আমাকে বাসায় পাঠিয়ে দিয়ে। আমি বাসায় এসে কোনো রকম খেয়ে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। অনেক চেষ্টা করে ঘুমাতে পারছি না। রাতুল ঘরে ঢোকা মাত্রই আমি চোখ বন্ধ করে চুপ করে শুয়ে রইলাম। ঘুমের ভান করছি। রাতুলের সাথে কোনো কথা বলতে ইচ্ছা করছে না, তাই ঘুমের ভান করছি। রাতুল ঘরের বাতি জ্বালিয়ে ড্রেস চেঞ্জ করলো। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। মনে হয় বাহির থেকে খেয়ে এসেছে। আমি ঘুমিয়েছি ভেবে রাতুল তুলিকে কল দিল। রাতুল খুব আস্তে আস্তে কথা বলছে। কান খাড়া করে আমি শুধু রাতুলের কথাই শুনতে পাচ্ছি। তুলি কি বলছে সেটা শুনতে পারছি না। হ্যালো। এত রাতে কল দিয়েছি এমনি। কেন? তোমাকে এত রাতে কল দিতে পারি না? হুম, সেটাই তো। আমার তো এখন কোনো অধিকারই নাই, শুধু কষ্ট পাবার অধিকার আছে। তুমি কেন আমাকে বিয়ে করতে বললা? আমি তো ওই মেয়েটার জীবন নিয়ে সিনেমিনি খেলতে পারবো না। কেন এমন করছো তুমি? আমি এই মেয়েটার সাথে থাকতে পারছি না। তুমি প্লিজ আমার কাছে চলে আসো। আমি তোমার হাত জোড় করে মাফ চাচ্ছি। আমাকে মাফ করে দাও। আমার আর সহ্য হচ্ছে না। একটা ভুলের শাস্তি এত বড় হতে পারে? আমি আর কোনোদিন এমন ভুল করব না। আর এই মেয়েটার জন্য আমি খুব ভালো ছেলে নিয়ে আসবো, দেখো। আমি নিজে ওর বিয়ে দেব। আমি ভুল করেছি। আমি আর কোনোদিন এমন ভুল করব না। বলছি তো, আমাকে মাফ করে দাও প্লিজ। আর কিছুক্ষণ কথা বলো, এখন রেখে দিও না। আচ্ছা, ঠিক আছে। এখন তো তুমি আর আমাকে ভালোবাসো না। তোমার যত সব চিন্তা এই মেয়েকে নিয়ে। মেয়েটা কষ্ট পাবে, তাই না? যাও রেখে দাও। রাতুল কল কেটে দিল। কি হয়েছিল এমন, যে কারণে রাতুল বারবার তুলির কাছে মাপ চাচ্ছে? এমন কি দোষ ছিল রাতুলের, যার জন্য তুলি রাতুলকে ছেড়ে চলে গেছে? বুঝতে পারছি না কিছুই। কি হয়েছিল আমার খুব জানতে ইচ্ছে করছে, কিন্তু রাতুল আমাকে কিছুই বলবে না আমি জানি। আমি কি তুলিকে জিজ্ঞাসা করব? মনে হয় না সেটা ঠিক হবে। আর তুলি যদি সত্যি সত্যি রাতুলের সাথে আবার সব কিছু ঠিক করে ফেলে, আমার কি হবে তাহলে? আমি কি রব? কোথায় যাব?
আমাকে রাতুল আবার বিয়ে দিবে অন্য কারো সাথে? এটা রাতুল ভাবলো কি করে? আর আমি বা রাজি হব সেটা রাতুল কি করে শিওর হলো? এগুলো রাতুল কি করছে? আমাকে কি খেলার পুতুল পেয়েছে? যখন যা ইচ্ছা বলবে, যা ইচ্ছা করবে, চাইলে আমাকে আদর করবে, আবার দুর্ব্যবহার করবে, আমাকে নিজের ঘরের বউ মনে করে নিয়ে আসবে, আমার চাইলেও অন্যের বউ বানিয়ে দিবে। ছি, কি এমন দোষ করেছিলাম আমি? আল্লাহর কাছে যে সে আমাকে এমন শাস্তি দিচ্ছেন। আমি তো কোনোদিন কোনো পাপ কাজ করিনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? এগুলো কি করছে রাতুল? আমাকে নিয়ে এসব কি ভাবছে? সত্যি সত্যি যদি এমনটা করে, আমি কিছুই ভাবতে পারছি না। মাথায় খুব যন্ত্রণা করছে, খুব যন্ত্রণা করছে, সহ্য করতে পারছি না। মাঝরাতে আমার খুব পেটে ব্যথা উঠল। আমি রাতুলকে ডাকতে চাইনি, কিন্তু ব্যথাটা সহ্য করতে পারছি না, তাই রাতুলকে ঘুম থেকে ডেকে উঠেছি। রাতুল ঘুম থেকে উঠে আমার অবস্থা দেখে বিছানা থেকে উঠে আমার পাশে এসে দাঁড়ালো। রাতুল আমাকে উঠিয়ে বসালো, বলল জোরে জোরে নিঃশ্বাস নিতে। আমি কয়েক মিনিট জোরে জোরে নিঃশ্বাস নিলাম, কিন্তু কোনো কাজ হলো না। ব্যথা ক্রমেই বেড়ে যাচ্ছে, কমছে তো নাই, উল্টো বাড়ছে। ব্যথা বাড়লে ডাক্তার একা ওষুধ খেতে বলেছিলেন। রাতুল আমাকে সেই ওষুধটা এনে দিল। আমি ওষুধটা খেয়ে নিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেল, কিন্তু ব্যথা কমছে না। রাতুল আমার পাশে বসে আছে, বারবার বলছে একটু ধৈর্য ধরো, আমি তো আছি তোমার সাথে, কিছুই হবে না, দেখো আমি তো আছি। এই ব্যথার মধ্যে আমার মনে হচ্ছে রাতুল কি সত্যি আমার সাথে আছে? সত্যি কি সব ঠিক হয়ে যাবে? আমি ব্যথা সহ্য করতে না পেরে রাতুলের হাত চেপে ধরলাম। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি আর পারছি না, আর পারছি না আমি, আমাকে প্লিজ বাঁচাও, আমি মরে যাচ্ছি। রাতুল আমাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে গেল। হাসপাতালে শুধু ডিউটি ডাক্তার আছে, বড় ডাক্তার নেই। বড় ডাক্তার আসবে সকাল 11টায়। আমাকে স্যালাইন দেওয়া হলো, স্যালাইনের সাথে ব্যথার ইঞ্জেকশনে দেওয়া হলো, কিন্তু কিছুতে আমার ব্যথা কমছে না। রাতুল আমার এই অবস্থা দেখে খুব ঘাবড়ে গেল। তুলিকে কল দিল, হ্যালো তুলি, তুমি একটু আসবা, মেয়েটার অবস্থা খুব খারাপ, ওকে নিয়ে হাসপাতালে এসেছি, ওর ব্যথা কমছে না, কিছুতেই কমছে না। এত ব্যথার যন্ত্রণা আমার খুব মন খারাপ হলো। রাতুল বারবার আমাকে মেয়ে করছে কেন? আমার তো একটা নাম আছে, সেই নাম ধরে তো বলতে পারে। রাতুল সেটা করছে না, মেয়ে করছে, অপরিচিত মানুষের মতো করে। মনে হচ্ছে আমি রাতুলের ঘরে বউ না, আমি রাতুলের ঘরের কাজের বোয়া। বোয়ার থেকে বড় কিছুই না আমি, আমার স্থান তো বোয়ার থেকেও নিচু। বেশ কিছুক্ষণ পর তুলি হাসপাতালে এলো। ব্যথার যন্ত্রণায় আমি কাতরাতে লাগলাম। আমাকে এমন অবস্থায় দেখে তুলি নার্সের সাথে খুব চিল্লাচিল্লি করলো। তুলি আর রাতুল আমার বেডের পাশের চেয়ারে বসে আছে। তুলি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর একটু পরপর আমাকে বলছে, বোন তুমি একটু ঘাবড়িও না, সব কিছু ঠিক হয়ে যাবে, প্রেগনেন্ট অবস্থায় এমন হয়, একটু সহ্য করো। এমনভাবে আমাকে বলছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আমার বড় বোন। আমার যদি বড় বোন থাকতো, সেও ঠিক এইভাবে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। তুলিকে আপু বলে ডাকতে ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। বেশ কিছুক্ষণ পর তুলি আমার কোমরে হাত দিয়ে আমাকে একটু সরিয়ে দিয়ে বলল, এত রক্ত কেন? এখনো এত রক্ত কেন? তাই তো বলি, বেডটা লাল লাল হয়ে আছে কেন? তুলি নার্সকে ডেকে নিয়ে এলো। নার্স আমার এই অবস্থা দেখে ডিউটি ডাক্তারকে ডেকে নিয়ে এলো। ডাক্তার আমার এই অবস্থা দেখে অনেকবার বড় ডাক্তারের সাথে ফোনে কথা বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। রাতুল বলল, কি হয়েছে? এত ব্লাড কেন? এত ব্লাড পড়লে তো সমস্যা হতে পারে। এত বড় হাসপাতাল, কি একটাও বড় ডাক্তার নেই? এখন কি করবেন আপনারা? দেখছি স্যার, আমরা কি করতে পারি? দেখছি কি? রোগী মরে গেলেও কি আপনারা দেখছি বলেন? স্যার, আমরা চেষ্টা করছি। আমার বেড পুরোটা রক্তে মেখে গেল। তুলি রাতুলকে বের করে দিয়ে কোনো রকমে আমার ড্রেস চেঞ্জ করে দিল, কিন্তু কাজ হলো না, আবার রক্ত পড়ছে। নার্স আমাকে একটা প্যাড পরিয়ে দিল, যাতে কাপড় নষ্ট না হয়। রক্ত পড়ার সাথে সাথে আমার পেটে ব্যথাও বাড়তে থাকে। মনে হচ্ছে আমার পেট টানা থাকলেই ভালো হতো, এত ব্যথা থেকে মরে যাওয়া ভালো। আমি এই ব্যথা সহ্য করতে পারছি না, কোনোভাবেই সহ্য করতে পারছি না। আস্তে আস্তে ব্যথা বেড়েই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার জ্ঞান ফিরল পরের দিন দুপুরে। এর মধ্যে কি হয়েছে আমি কিছুই জানি না। জ্ঞান ফেরার পর আমি বুঝতে পারলাম আমার পেটে ব্যথা নেই, পেটটাও খুব হালকা হালকা লাগছে। রাতুল আমার পাশে বসে আছে। রাতুলের মুখটা চিন্তায় কেমন যেন হয়ে গেছে। তুলিও আছে এখানে, তুলিকেও কেমন চিন্তিত মনে হচ্ছে। খারাপ কিছু কি হয়েছে? বুঝতে পারছি না কি হয়েছে। আমি রাতুলকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এমন লাগছে কেন সবাইকে? রাতুল কিছু বলল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আমাকে কেউ বলবা? রাতুল এবারও কিছু বলল না। তুলি আমার সামনে আসে আমার হাতটা ধরে বলল, বোন একটু শক্ত হও, তোমাকে শক্ত হতে হবে। আমাকে কেন শক্ত হতে হবে? কি হয়েছে আমার? বাচ্চারা বেঁচে নেই, পেটেই বাচ্চাটা মারা গেছে। ডাক্তার মৃত বাচ্চা পেট থেকে বের করেছে। আমি তুলির কথাটা শুনে সাথে সাথে আমার পেটে হাত দিলাম।
আমার পেটে আমার সন্তান নেই? আমার সন্তান নেই? আমার সন্তান মারা গেছে। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। এই সন্তানটাই আমার বেঁচে থাকার একমাত্র ভরসা ছিল, আর ওই আমার কাছ থেকে চলে গেল। আল্লাহ, আর কত শাস্তি দিবেন আমাকে? আর কত? আর কি কি আমার কাছ থেকে কেড়ে নিবেন? আর কি আছে আমার থেকে কেড়ে নেওয়ার মতো? আমাকে কেন নিয়ে গেল না? কেন আমাকে বাঁচিয়ে রেখেছেন? আরও কষ্ট দেবার জন্য? আমার বাচ্চাটার সাথে আমাকে কেন নিয়ে গেল না? কেন আমাকে এত শাস্তি দিচ্ছেন? আমার বাচ্চাটা নেই আমার সাথে, আমি কি নিয়ে বাঁচব? তুলি আমাকে সান্ত্বনা দিতে দিতে বলল, বোন তুমি ধৈর্য ধরো, তোমাদের আবার সন্তান হবে। আল্লাহ হয়তো কোনো কিছু ভেবেই এটা করেছেন। তুমি একটু ধৈর্য ধরো বোন, এমন করে ভেঙে পড়ো না বোন, তোমাকে শক্ত থাকতে হবে। আমাকে আরো 2 দিন হাসপাতালে থাকতে হলো। এই 2 দিন তুলি আমার সাথে দেখাশোনা করলো, একদম নিজের বোনের মতো করে। আমাকে কোনো কিছুই কমতে বসতে দিল না। এই 2 দিনে তুলি আমাকে আবার কষ্ট থেকে অনেকটা দূরে সরিয়ে এনেছে। আমি অনেকটাও স্বাভাবিক হতে পেরেছি। হাসপাতাল থেকে আমাকে রিলিজ দিল। রাতুল আমাকে নিয়ে বাসায় চলে এলো। তুলি বাসায় এলো না। হাসপাতাল থেকে আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেল। কেন যেন মনে হচ্ছে তুলি আমার সাথে এলেই ভালো হতো। কেমন যেন একটু মন খারাপ লাগছে তুলি চলে যাওয়াতে। কিন্তু আমার তো এমন লাগাটা উচিত না। আমার কেন এমন লাগছে? আমার জীবনের সব থেকে বড় সমস্যা তো তুলি, আমার সব কষ্টের কারণ। তাহলে কেন তুলির জন্য আমার খারাপ লাগছে? আমার অসুস্থতার কথা শুনে আব্বু আমাকে দেখতে আসলেন। আমার ছোট বোনদেরও নিয়ে এসেছেন। তারা দিনে আসে দিনেই চলে গেল। আমি অনেক থাকতে বলেছিলাম, থাকিনি। এতগুলো মানুষ নাকি থাকা ঠিক হবে না। তারা শুধু ঠিক ব্যাঠিকটাই বুঝলো। আমার অবস্থাটা কেউ বুঝলো না। তাদের যে এখন আমার খুব দরকার সেটা তারা বুঝলো না। সবাই চলে গেল। আমি একা হয়ে গেলাম। ভালো লাগে না এই একা একা থাকা। সবাই যখন আশেপাশে থাকে মনটা ভালো থাকে, কিন্তু যখন একা থাকি খুব খারাপ লাগে, খুব কান্না পায়। মনে হয় না বেঁচে থাকি। এই জীবনটার আর কি দরকার আছে? বেঁচে থেকে আর কি হবে? হাসপাতাল থেকে বাসায় আসার পর আমি ঠিকমতো কিছুই করতে পারছি না। ঠিকমতো খেতে পারছি না, ঘুমাতে পারছি না, নিজের কোনো যত্নই করতে পারছি না। রাতুল এখন আবার আমাকে আগের মতো করে কেয়ার করা শুরু করেছে। আমার সাথে একটাও খারাপ আচরণ করে না। সবসময় হাসি মুখে কথা বলে। আমার ভুল হলেও আমাকে বকে না। রাতে না খেয়ে ঘুমালে আমাকে উঠিয়ে খাইয়ে দেয়। আমার সাথে গল্প করার চেষ্টা করে, কিন্তু আমি করি না। আমি জানি না আমার সাথে আবার কেন এই অভিনয়টা করছে। কি দরকার এসব অভিনয়ের? কেন এত মিষ্টি কথা বলছে আমাকে? রাতুলে কি লজ্জা করে না? এত কিছু হয়ে যাবার পর আমার সাথে আবার এভাবে অভিনয় করতে? কি চাচ্ছে এখন আমার কাছে? সব কিছু তো শেষ হয়ে গেছে। আর কি চাই? রাতুল আজ আমাকে নিয়ে সিনেমা দেখতে যাবে বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি। আমি রাতুলের সাথে যাব না। এই অভিনয়ে আমি আর নিজেকে জড়াতে চাই না। আবার নতুন করে কষ্ট পেতে ইচ্ছে করছে না। জীবন যেমন চলছে চলুক। আর কারো মায়াজালে আমি জড়াতে চাই না। মায়া খুব খারাপ জিনিস। খুব কষ্ট দেয় এটা মানুষকে। আমি যত পারছি রাতুলের থেকে দূরে থাকার চেষ্টা করছি। রাতুলের সাথে খুব বেশি কথাও বলি না আমি। আমার আর ভালো লাগে না কিছুই। আগের মতো রাতুলের প্রতি ভালোবাসাটাও আসে না। স্বামী হিসেবেও মানতে ইচ্ছে করে না। যে কিনা অন্য মেয়েকে নিয়ে ভাবে, তাকে কি করে স্বামী হিসেবে মেনে নিব? রাতুল এখন আর আমার সাথে কোনো শারীরিক সম্পর্কে জড়ায় না। হয়তো তুলি নিষেধ করেছে। যাই হোক, আমি কাউকে এখন আর দোষারোপ করি না। দোষ আমার ভাগ্যের। আমার ভাগ্যটাই খারাপ, তাই এত কিছু হচ্ছে। তা না হলে তুলি কেন রাতুলকে ছেড়ে চলে যাবে? আর আমাকে বিয়ে করার পরেও তুলির সাথে সম্পর্ক রাখবে? আমার এখন কিছুই ভাবতে ভালো লাগে না। রাতুল আমার পাশে শুয়ে আছে। আমি রাতুলের উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছি। রাতুল কেন যেন এখন আর সহ্য হয় না। রাতুল আমাকে ডাকলো, ঈশা, একটু শুনবে? আমি কোনো উত্তর দিলাম না। রাতুল জানে আমি জেগে আছি, তবু আমি উত্তর দিলাম না। কথা বলতে ইচ্ছে করছে না। রাতুল আমাকে আবার ডাকলো, ঈশা, আমি জানি তুমি জেগে আছো। একটু কি শুনবে আমার কথা? আমি বেশ কিছুক্ষণ পর রাতুলের দিকে ঘুরলাম। বললাম, কি হয়েছে? কেন ডাকছেন আমাকে? তুমি কি খুব রাগ আমার উপর? কেন রাগ করব? কার উপর রাগ করব? মানুষ আপন মানুষের উপর রাগ করে। আপনি তো আমার কিছুই হন না। আমি কি সত্যি তোমার কিছুই হই না? না, কিছুই হন না। এটা আমার কথা না, এটা আপনার কথা। তুমি আমাকে আপনি করে বলছো কেন? জানি না কেন আপনি করে বলছি। আপনিটাই আসছে, তুমি আসছে না। হুম, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ছি ছি, আপনি কেন ক্ষমা চাইবেন? এটা আমার দোষ। আমি মাটিতে বসে চাঁদ ধরার স্বপ্ন দেখেছি। আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। কিন্তু তুমি যদি চাও, আমি তোমাকে আজ কিছু কথা বলবো। কি বলতে চান বলুন? এটা সত্যি, আমি তোমাকে তুলির কথা অনুযায়ী বিয়ে করেছি। তুলি আমাকে বলেছিল তোমাকে স্ত্রীর সম্মান দিতে দিয়েছি। তুলি আমাকে বলেছিল তাড়াতাড়ি বাচ্চা নিতে।
সেটাও আমি চেষ্টা করেছি। আমার জন্য আমাদের বাচ্চা। রাতুল আর বলতে পারল না। ওর কণ্ঠ কাঁপতে শুরু করেছে। আমি লক্ষ্য করে দেখলাম রাতুলের চোখে পানি। আমি বললাম, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমি কি আমাদের সন্তানকে মেরে ফেলেছি? আমাকে একটু বলো। না, এটা হবে কেন? আমি জানি না। কেন যেন আমার মনে হচ্ছে আমাদের সন্তানের মৃত্যুর জন্য আমিই দায়ী। আমার চোখে পানি চলে এলো। আমার বাচ্চাটার কথা মনে পড়ছে খুব। কি হতো ও যদি পৃথিবীতে আসতো? রাতুল আমাকে কাঁদতে দেখে আমাকে জড়িয়ে ধরল। আমি আরো বেশি কাঁদতে শুরু করলাম। রাতুল আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। ঈশা, কেঁদো না, আমি আছি তোমার সাথে। কেঁদো না। তোমার কান্না দেখে কিন্তু আমারও কান্না পাচ্ছে। আমি কান্না থামানোর চেষ্টা করছি, কিন্তু থামছে না। কষ্ট হচ্ছে খুব। ইচ্ছা করছে আমার বাচ্চাটার মুখ একটা বারের জন্য দেখতে। ঈশা, কেঁদো না, দেখো আমি আছি তোমার সাথে। তুমি কেঁদো না। রাতুল আমাকে অনেক বুঝিয়ে সুজিয়ে কান্না বন্ধ করালো। আমার হাত ধরে বলল, তুমি কি আমাকে কোনোদিন মাফ করতে পারবা না? আমি রাতুলের প্রশ্নের কোনো উত্তর দিলাম না। আমি চাই আমরা আবার নতুন করে শুরু করি সবকিছু। শুরু থেকে শুরু করতে চাই, যদি তুমি রাজি থাকো। আপনি তো আমার সাথে থাকতে চান না। আপনি তো তুলির সাথে থাকতে চান, তাকেই ভালোবাসেন। হ্যাঁ, তুলিকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে আর মিথ্যে কথা বলবো না। আমি সত্যি এখনো তুলিকে অনেক ভালোবাসি। কিন্তু তুলি আর কোনোদিন আমার জীবনে ফিরে আসবে না। সে চাই আমি তোমার সাথে থাকি, তোমাকে ভালোবাসি। আপনি তাহলে তুলির কথা রক্ষা করার জন্য আমার সাথে আবার সবকিছু ঠিক করতে চাচ্ছেন? যদি বলি হ্যাঁ, তাহলে কি তুমি আমার সাথে থাকবে না? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। তুমি কি তোমার ভালোবাসাটা দিয়ে আমাকে তোমার কাছে ধরে রাখতে পারবা না? আপনি তো তুলিকে ভালোবাসেন, তাহলে কি করে সম্ভব? হুম, আমি তুলিকে ভালোবাসি, আর ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি জানি না আমি পাগলের মতো কিসব বলছি, কিন্তু আমাকে তোমার সাথেই থাকতে হবে। আমি তুলিকে কথা দিয়েছি, আমি চাই না আবার আপনি আমার সাথে অভিনয় করুন, আমাকে নিয়ে সিনেমিনে খেলুন। আমি তোমার সাথে অভিনয় করব না সত্যি। আপনি আসলে কি চান বলেন তো? তুলিকে নাকি আমাকে? আমি জানি না আমি কি চাই। আমি শুধু জানি আমাকে তোমার সাথে থাকতে হবে, কারণ আমি তুলিকে কথা দিয়েছি। আমি এমন একটা মানুষের সাথে কি করে থাকবো যার মনের ভিতর অন্য কেউ বাস করে? আমি জানি না, আমি কিছুই জানি না। আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। রাতুল এমন আবল তাবল কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। আমি বুঝতে পারছি না কি করব। কেনই বা রাতুল এমন করছে? যে কিনা অন্য কাউকে ভালোবাসে, তাকে আমি কি করে ভালোবাসবো? রাতুল সকালে ঘুম থেকে উঠে আমাকে বলল, তুমি তো কিছু জানালা না, কি জানবো? রাতে তো তোমাকে বললাম। আমি তো বুঝতে পারছি না কি জানানোর কথা বলছেন। তোমরা কেউ যদি আমাকে ধরে রাখতে না চাও, তাহলে আমার তো আর বাড়ি ফেরা হবে না। আমার জীবন তো আমি রাস্তা রাস্তায় ঘুরিয়ে কাটিয়ে দিতে পারি। তুলি আমাকে চায় না, সে চায় আমি তোমার সাথে থাকি। আর তুলির কথায় আমি তোমার সাথে থাকতে চাই বলে তুমিও আমার সাথে থাকতে চাও না। তাহলে বলো, আমি কি করব এখন? রাতুল আর কিছু বলো না। ফ্রেশ হয়ে বের হয়ে গেল বাসা থেকে। রাতে বাসায় ফিরল না। রাতুলের মোবাইলও বন্ধ। একটু একটু টেনশন হচ্ছে, আবার হচ্ছেও না। মনে হয় তুলির কাছে গিয়েছে। আমার কি তুলিকে একটা কল দেওয়া উচিত? বুঝতে পারছি না। সারা রাত আমি অপেক্ষা করলাম, কিন্তু রাতুল বাসায় এলো না। সকালে উঠে আমি তুলির মোবাইলে কল দিলাম। হ্যালো, ঈশা বলো। রাতুল কি আপনার ওখানে? কেন? আমি কি জিজ্ঞাসা করতে পারি না? তোমার কেন মনে হলো রাতুল আমার এখানে? আমি অত কিছু জানতে চাই না। রাতুল কি আপনার ওখানে? ঈশা, আমি তোমাকে আমার ছোট বোনের মতো করে দেখি। তোমরা ভালো থাকো সেটাই আমি চাই। আর সেজন্য আমি রাতুলকে আমার সাথে কোন ধরনের যোগাযোগ করতে নিষেধ করে দিয়েছিলাম। আমি এত কিছু জানতে চাই না। শুধু বলুন, রাতুল কি আপনার ওখানে? ঈশা, তুমি আমার কথা বুঝতে পারছো না? এমন আচরণ করছো কেন? আমি কল কেটে দিলাম। জানি না কেন, নিজের অজান্তেই কল কেটে দিলাম। রাতুল 2 দিন ধরে বাসায় আসে না। কোনো খোঁজ নেই ওর। মোবাইলটাও বন্ধ। খুব চিন্তা হচ্ছে। সারাদিন কল দিয়ে যাচ্ছি, কিন্তু কল হচ্ছে না। আমার শাশুড়ি, শ্বশুর খুব চিন্তা করছেন। তারা তাদের সব আত্মীয়স্বজন সব জায়গায় খোঁজ নিয়েছেন। রাতুলের সব বন্ধুদের নাম্বারে কল দিয়েছেন, কোনো খোঁজ নেই। রাতুলের সাথে কারো কোনো কথা হয়নি। আমার খুব বেশি চিন্তা হচ্ছে। রাতুলের তো এমনটা করার কথা না। কেন এমন করছে? সবাইকে কেন কষ্ট দিচ্ছে? আমাকে কষ্ট দেয় সেটা আলাদা কথা, কিন্তু এভাবে নিখোঁজ হয়ে থাকা খুব বেশি কষ্টের। শুধু আমার জন্য না, আমার শ্বশুর শাশুড়ির জন্যেও। আমার শাশুড়ি তো সারাদিন রীতিমতো কেঁদেই যাচ্ছে। 2 দিন যাবত এই বাসার কেউ ঘুমায় না। আমারও খুব কান্না পাচ্ছে। কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির সামনে কাঁদি না, তারা আরও ভেঙে পড়বেন।
আমার শ্বশুর কোথায় কোথায় যাচ্ছে একা একা রাতুলকে খুঁজতে। সকালে থানায় গিয়েছিল মিসিং কেস ফাইল করতে, কিন্তু থানায় কেস ফাইল করেনি, কারণ রাতুল তো প্রাপ্তবয়স্ক। আর এখন পর্যন্ত কেউ কল দিয়ে বা অন্য কোনোভাবে টাকাও দাবি করেনি। তার মানে রাতুলকে কেউ আটক করেও রাখেনি। আমার শ্বশুর মাত্র ঢাকা মেডিকেল থেকে বাসায় আসলো, ওখানেও সব জায়গায় তো খুঁজে এসেছে, কোথাও নেই। রিসেন্টলি কোনো বেয়ারিশ লাশ বা বেয়ারিশ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আসেনি কেউ। তাহলে রাতুল কোথায়, কোথায় যেতে পারে? আমার মোবাইলে কল হচ্ছে, একটা অপরিচিত নাম্বার। আমি সাথে সাথে কলটা রিসিভ করলাম। হ্যালো, কে? ভাবি, আমি সাইফুল। কোন সাইফুল? চিনতে পারছি না। আমি রাতুলের বন্ধু। রাতুল আপনার সাথে? না, রাতুল আমার সাথে না, কিন্তু ওর খোঁজ পেয়েছি। কোথায় আছে? রাতুল এখন কোথায়? ও ঠিক আছে তো? বেশি কিছু জানি না, কিন্তু আমার এক বন্ধুর সাথে রাতুলের কথা হয়েছে। কোন বন্ধুর সাথে? আমাকে নাম্বারটা দেন না একটু। আচ্ছা, আমি নাম্বার বের করে আপনাকে কল দিচ্ছি। কলটা কেটে দিল। কিছুক্ষণ পর আবার ছেলেটার নাম্বার থেকে কল আসলো। আমি সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, নাম্বারটা দেন। আচ্ছা, লিখে। রাতুল নাকি ওর কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছে গতকাল। কি বলছেন? 1,00,000 টাকা দিয়ে রাতুল কি করবে এখন? আমি আসলে এত কিছু জানি না। আচ্ছা, আমি ছেলেটাকে কল দিয়ে জিজ্ঞাসা করছি। আচ্ছা। আমি কল কেটে দিয়ে সাইফুলের দেওয়ার নাম্বারটাতে কল দিলাম, যা থেকে নাকি রাতুল 1,00,000 টাকা নিয়েছে গতকাল। আমি কয়েকবার কল দিলাম, কল বেজে বেজে কেটে গেল, কিন্তু ছেলেটা কল রিসিভ করলো না। কেন বুঝতে পারছি না। আমি সাইফুলকে কল দিলাম। হ্যালো ভাইয়া, আপনি যে নাম্বারটা দিয়েছেন উনি তো কল রিসিভ করছে না। কি বলছেন ভাবি? আমি কল দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, আপনি একটু কল দেন, দেখেন কি বলে, আমাকে একটু জানাবেন। আচ্ছা ভাবি, অবশ্যই জানাবো। আর হ্যাঁ, রাতুল কোথায় এখন সেটা একটু জিজ্ঞাসা করবেন। আচ্ছা ভাবি, আমি কথা বলে আপনাকে কল দিচ্ছি। বেশ কয়েক ঘন্টা হয়ে গেল সাইফুল আমাকে কল দিচ্ছে না, আমার কলও রিসিভ করছে না। আর যে ছেলেটার নাম্বার দিয়েছিল সেও কল রিসিভ করছে না। কি হচ্ছে এগুলো, বুঝতে পারছি না। তুলি কি কিছু জানে, নাকি সব কিছু তুলির কথা মতোই হচ্ছে? তা না হলে সাইফুল নামের ছেলেটা আমার নাম্বার পাবে কোথায় থেকে? তুলি এসব করাচ্ছে, কারণ যদি রাতুলকে কেউ আটকে রাখতো তাহলে তারা টাকা দাবি করত। আর রাতুল যদি নর্মালি কোথাও যেত, মোবাইলটা বন্ধ করে রাখতো না। এগুলো সব রাতুল আর তুলি প্ল্যান করেই করছে। কিন্তু কেন এইসব জঘন্য কাজ করছে? আমাকে সরাসরি বললেই আমি তাদের জীবন থেকে চলে যেতাম। এত নাটক করার কোনো দরকার ছিল না। এইসব নাটক কেন করছে তারা? আমি কি তুলিকে একটা কল দিব? হ্যাঁ, তুলিকে কল দিলেই ভালো হবে। আমার কথা বলতে ইচ্ছে না করলেও আমি আজ তুলির সাথে এগুলো নিয়ে কথা বলবো সরাসরি। যত কষ্ট হোক, আমি সব জানবো আজ। তুলিকে বলতে হবে। আজ আমি কোনোভাবেই কথার মাঝে কল কেটে দিব না। আমি তুলির নাম্বার উঠিয়ে তুলিকে কল দিলাম। কল বাজার সাথে সাথে তুলি কল রিসিভ করলো। মনে হচ্ছে যেন আমার কলের জন্যই এতক্ষণ তুলি অপেক্ষা করছিল। কখন আমি কল দেব আর কখন তুলি কলটা রিসিভ করবে। হ্যালো ঈশা, বলো। রাতুল কোথায়? বারবার তুমি একই প্রশ্ন কেন করছো? কারণ আমি জানি রাতুল আপনার কাছে। রাতুল আমার কাছে মানে? তোমার কি মনে হয় রাতুলকে আমি লুকিয়ে রেখেছি? হ্যাঁ, আমি রাতুলকে কেন লুকিয়ে রাখবো? রাতুলকে লুকিয়ে রেখে আমার কি হবে? আর রাতুল কি কচি খোকা, নাকি যে লুকিয়ে রাখবো আর সে বের হতে পারবে না, যেতে পারবে না আমার এখান থেকে? আমি কিছু শুনতে চাই না। রাতুল কোথায় সেটা বলেন। আমি জানি না রাতুল কোথায়, সত্যি আমি জানি না। কেন আপনারা আমার জীবনটা নিয়ে এমন ছিনিমিনি খেলছেন? কেন আমি কেন তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবো বলো? আমি জানি না, আমি কিছুই জানি না। কিন্তু আপনারা আমাকে সরাসরি বললেই আমি চলে যেতাম। এত নাটক আর এত কিছু করতে হতো না। কি বলছো তুমি? তুমি কেন যাবা? আমি গেলে আপনারা ভালো থাকবেন, রাতুল ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। শোনো ঈশা, আমি সত্যি জানি না রাতুল কোথায়। রাতুলের সাথে আমার কোনো ধরনের কথা হয়নি। তবে তবে কি বলুন? তবে আমার মনে হয় রাতুল ইচ্ছা করে লুকিয়ে আছে কোথাও। কেন সে ইচ্ছে করে লুকিয়ে থাকবে? আর সাইফুল নামের একজন ফোন দিয়েছিল রাতুলের বন্ধু। সে বলল রাতুল নাকি কার কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছে। কেন নিয়েছে সেটাও বলেনি। আর এখন তারা কেউ কল রিসিভ করছে না। কি বলছো এগুলা? আমি জানি আপনি সব কিছুই জানেন। শুধু শুধু আমার কাছে না জানার ভান করে কি হবে? ঈশা, আমি কিছুই। আমি এবারও কল কেটে দিলাম। বারবার মিথ্যে কথাগুলো শুনতে ভালো লাগছে না। সব কিছু জেনেও কিভাবে একটা মানুষ এত সুন্দর করে মিথ্যা বলে বুঝি না। আমাকে সরাসরি বলে দিলেই ঝামেলা মিটে যায়। এত কিছু কেন করছে তারা? আমার কিছু ভালো লাগছে না। ইচ্ছা করছে দূরে কোথাও চলে যায়, যেখানে কোনো কষ্ট থাকবে না। আমার আপন কাউকে আমার থেকে কেউ কেড়ে নিবে না। আমার আপন কেউ আমার থেকে চলে যাবে না।
ভাবতে ভাবতেই আমি কাঁদতে শুরু করলাম। চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু আমার এই চোখের পানির কোনো মূল্য নেই কারো কাছে। রাতুল 7 দিন পর বাসায় ফিরেছে। এই 7 দিন সে কোথায় ছিল, কার সাথে ছিল কেউ জানে না। বাসায় আসার পর আমার শ্বশুর রাতুলকে জিজ্ঞাসা করেন, কোথায় ছিলে তুমি এতদিন? তোমার জন্য আমরা সবাই চিন্তায় মরা মরা অবস্থা। কোথায় কোথায় তোমাকে খুঁজেছি, তুমি সেটা জানো? আর তোমার মায়ের অবস্থা কি হয়েছে একটাবার তাকিয়ে দেখো। রাতুল ভাঙা কণ্ঠে বলল, আমি এখন কিছু শুনতে চাই না, জানতেও চাই না। আমি এই কয়টা দিন আমার নিজের মতো করেই ছিলাম। শহরের ভিড় আর এত মানুষজন আমার ভালো লাগছিল না, তাই শহর ছেড়ে একটু দূরে গিয়েছিলাম। কথাটা বলে রাতুল নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে আছে, কি করেছে কে জানে, আমাকেও ভিতরে ঢুকতে দিচ্ছি না। আমি বেশ কয়েক ঘন্টা দরজার পাশে দাঁড়িয়ে থেকে যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, রাতুল দরজা বন্ধ করে কাছে, তুলির জন্য কাছে। রাতুলের এইসব কাণ্ড দেখে আমার খুব মন খারাপ হচ্ছে। আমার নিজেরই কান্না পাচ্ছে। এত কিছু হয়ে যাচ্ছে আমাদের সাথে। রাতুল সারাদিন আর নিজের ঘরটা থেকে বের হলো না, কিছু খেলো না। আমি ঘুমালাম গেস্ট রুমে। সকালে উঠে দেখি রাতুল দরজা খুলে রেখেছে। আমার জন্য দরজা খুলে রেখেছে নাকি নিজের জন্য জানি না। রাতুল সকালে উঠে নাস্তা করে অফিসে চলে গেল। বিকেলের মধ্যে আবার বাসায় ফিরে এলো। বাসায় এসে সবার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছে, যেন এই বাসায় কিছুই হয়নি, সব কিছু স্বাভাবিক। রাতে আমরা সবাই মিলে টিভিতে একটা মুভি দেখলাম। আমার শ্বশুর শাশুড়ি, ঘরের চাকর বাকর সবাই সবাই একসাথে বসে মুভি দেখলাম। রাতুলও সাথে ছিল। অনেক রাত পর্যন্ত সবাই জেগে রইলাম। দিন দিন রাতুল কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে, আগের মতো নেই। সব কিছুই যেন ওর কাছে এখন স্বাভাবিক লাগে। রাতুল এখন আমার সাথে খুব স্বাভাবিকভাবেই কথা বলে। আগের কোনো কথা আমি বলতে চাইলে সেটা এড়িয়ে যায়। আগের কোনো বিষয় নিয়ে রাতুল কোনোভাবেই কথা বলে না, জানি না কেন। রাতুলকে আমি অনেকবার বলেছি, তুলি চাইলে আমি তোমার জীবন থেকে চলে যেতে পারি। রাতুলের একটাই উত্তর, কেউ যেতে চাইলে তাকে আটকে রাখা যায় না, শত চেষ্টা করেও আটকে রাখা যায় না। আমি জানি না রাতুল আমাকে কেন এই ধরনের কথা বলে। সে কি চায় আমি চলে যাই, নাকি চাই আমি থাকি ওর সাথে? কি চায় রাতুল? 7 দিন পর আমি রাতুলের সেই কথার মানে বুঝতে পেরেছি। 7 দিন পর আমি জানতে পারলাম তুলি বাংলাদেশ ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য, আর কখনো আসবে না বাংলাদেশে। হয়তো রাতুল তুলিকে আটকাতে চেয়েছে, কিন্তু তুলি থাকেনি, চলে গেছে। তাই সেদিন আমাকে এই কথাটা বলেছে, কেউ চলে যেতে চাইলে আটকানো যায় না। আস্তে আস্তে রাতুল তুলিকে ভুলে যেতে শুরু করেছে। আমাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছে রাতুল। রাতুলের কথা বলার ভঙ্গিতেই আমি বুঝতে পারি রাতুল আমার সাথে এখন আর অভিনয় করছে না, যা করছে সব মন থেকে ভালোবেসে করছে। রাতুল আর আমি এখন ঘন ঘন বাইরে ঘুরতে যাই। রাতুল এখন আমাকে অনেক বেশি সময় দেয়। আর হ্যাঁ, রাতুল আমাকে এখন আর আদর করে দেয় না, কারণ সে চায় না আমার মনের বিরুদ্ধে কিছু করা হোক। রাতুল চায় আমরা ভালোবেসে দুজন দুজনের কাছাকাছি আসি। আস্তে আস্তে রাতুল আর আমার ভিতর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। অনেক রাত জেগে আমরা দুজন গল্প করি। কী সব নিয়ে যে গল্প করি আমরা নিজেও জানি না। অনেক অনেক গল্প। 3 বছর পর আমাদের একটা ফুটফুটে বাচ্চা হলো, ছেলে বাচ্চা। আমি বাচ্চাটার নাম রাখলাম তুষার। জানি না কেন যেন তুলির নামের সাথে মিলে রেখে নাম রাখতে ইচ্ছে করলো। রাতুল তো আমাকে কিছু বলেনি। মনে হয় রাতুল খুশি হয়েছে। হয়তো তুলিকে এখনো ভুলতে পারিনি। না পারুক, সেটা নিয়ে আমার কোনো কষ্ট নেই। কারণ একটা মানুষকে ভুলে যাওয়া খুব সহজ নয়, এটা আমি এখন বুঝি খুব ভালো করেই। কারণ তুলিকে আমি নিজেও ভুলতে পারিনি। তবে রাতুল যে আমাকে তার স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, মন থেকে আমাকে তার জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আর তুলি যদি রাতুলের জীবনে ফিরে আসতো, তাহলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যেত। জানি না তুলি এখন কেমন আছে, কোথায় আছে, তবে খুব জানতে ইচ্ছে করে তুলির কি এখনো আমাদের কথা মনে আছে নাকি ভুলে গেছে। তুলি কি খুশি হবে তুষারের কথা শুনে? জানি না, কিছুই জানি না। তবে হ্যাঁ, তুলির জন্য আমার অনেক অনেক দোয়া রইল। যেখানেই থাকুক ও ভালো থাকুক। আমি তুষার আর রাতুল, এই নিয়ে আমাদের ছোট্ট সংসার এখন। রাতুল তুষারে অনেক কেয়ার করে, নিজে থেকেও বেশি ভালোবাসে। রাতে যদি তুষার একটু কেঁদে ওঠে, রাতুল সারা রাত জেগে থাকবে যতক্ষণ না তুষার ঘুমাবে। রাতুলের সাথে আমার এখন কোনো কিছু নেই, কথা কাটাকাটি বা ঝগড়া কিছুই হয় না। রাতুল অনেক শান্ত স্বভাবের হয়ে গিয়েছে, যেটাও ছিল না আগে কখনো। যাই হোক, রাতুলকে নিয়ে আমি অনেক সুখেই আছি, অনেক বেশি সুখে। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।